গ্রামেগঞ্জে যেটা দেখা যাচ্ছে কিন্তু মেরুকরণের ব্যাপারের বাইরে তারা কিন্তু চাইছে অন্যরকম একটা মেরুকরণের বাইরে অন্য কিছু চাইছে ধর্মীয় মেরুকরণের বাইরে। একবার দেখুন, বাংলার কোন সাধারণ মানুষ, বাংলার কোন সাধারণ হিন্দু মমতা ব্যানার্জিকে বলেছিল যে আমাদের পুজো করার জন্য মন্দিরের অভাব হয়েছে, আপনারা জগন্নাথ মন্দির এটা মহাকাল মন্দির বানান তবে আমরা পুজো করতে পারবো? বাংলার কোন মুসলমান মমতা ব্যানার্জিকে বলেছিল যে মহরমের দিন যদি পুজোর ভাসান হয় তাহলে আমার অসুবিধা হবে, আমি যাতে মহরম করতে পারি তার জন্য আপনি দুর্গাপূজার ভাসান বন্ধ রাখুন? কেউ কি দাবি করেছিল? কেউ কি চেয়েছিল? এই রাজনীতিগুলো তো পশ্চিমবাংলায় আমদানি করা হয়েছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী নিজেদের ভোট ব্যাংক বাড়াবে বলে। বাংলার কোনো সাধারণ হিন্দু, কোনো সাধারণ মুসলমান তো এই মেরুকরণ চাইনি। মাঝখান থেকে তার জন্য বলি হচ্ছে বাংলা সত্যিকারের মানুষের স্বার্থগুলো। তাই এটা স্বাভাবিকভাবে, এটা খালি সিপিএমের দাবি নয়, বাংলার সাধারণ মানুষের এটা দাবি যে বাংলায় ভাত কাপড় রুটি রুজি, স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হোক। তো স্ট্র্যাটেজিটা কি এখানে? যেগুলো সম্ভাবনাময় যেগুলো আসন রয়েছে সেখানে সিপিআইএমের হেভি ওয়েটটা কি দাঁড়াতে চলেছে? দেখুন, আমাদের সিপিএমের হেভি ওয়েট বলতে কি বোঝেন জানি না। আমাদের এখানে কেউই হেভি ওয়েট নয়, কেউই লাইট ওয়েট নয়। আমরা তৃণমূল বিজেপির মতো ফিল্ম স্টার ভাড়া করে এনেও দলে দাঁড় করাই না। আমরা তৃণমূল, আরে পরিস্থিতি কিভাবে হয়েছে? লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে পরিস্থিতি হয়েছে। যারা ইতিমধ্যে পরিস্থিতি পেয়েছে তারাও দাঁড়াবেন, আবার অনেকে আছেন যারা এবার প্রথমবার দাঁড়াবেন এবং মানুষের আশীর্বাদে তারা গোটা বাংলায় পরিচিত মুখ হবেন। সবই হবে না, সম্ভাবনাময় জায়গাগুলোতে সবই সম্ভাবনা হয়। কোনটা যাবো? দেখুন, আমি আপনাকে খুব সৎভাবে বলছি, নিশ্চয়ই যে কোনো দলের মতো আমরাও জানি কোন জায়গায় আমাদের লড়াইটা বেশি সম্ভাবনাময়, কোন জায়গাটায় লড়াইটা শক্ত। কিন্তু আমি তো নিশ্চয়ই ভোটের তা মিডিয়ায় বলবো না, যাতে করে কিনা বাকি জায়গায় যেখানে সম্ভাবনাময়, যেটা অতটা সম্ভাবনা নেই বলবো, সেখানে আমাদের লোকেদের মনোবল ভেঙে যাক, তা তো আর না। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমরা আমাদের মতো করে লড়াই করছি, এইটুকু বলতে পারি। আপনারা অনেকে ভাবছেন বা দেখানোর চেষ্টা করছেন, আমি আপনাকে বলে বলছি না, কিন্তু অনেক মিডিয়া দেখানোর চেষ্টা করছে ওই শূন্যের গেরো কাটানো ইত্যাদি, ওইসব কোনো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে এমন সংখ্যার বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যাওয়া যাতে সামনের 5 বছর আমাদেরকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় সরকার চলতে না পারে। জোট কংগ্রেসের সঙ্গে সে তো একশো, আমাদের নতুন কি বলুন, এটা 2016 সাল থেকেই তো আমরা বলে এসেছি, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সবাইকে আমরা সঙ্গে নিয়ে লড়তে চাই। সেখানে কি আইএসএফ, হুমায়ুন কবির? আইএসএফ তো ছিল, আইএসএফ থেকেই তো সে। না, হুমায়ুন কবির, মিম, এদের মিম বলে কোনো পার্টি পশ্চিমবাংলায় কোথায় আছে না আছে আমার জানা নেই। মাঝে মধ্যে খবরের কাগজে ওদের নাম পড়ি। হায়দ্রাবাদে আছে, বিহারে আছে, মহারাষ্ট্রে আছে জানি। পশ্চিমবাংলায় কোনো মিম ফিমের কোনো নেতার নামও আমি কোনোদিন শুনিনি। আর হুমায়ুন কবিরের কথা যদি বলেন, দেখুন, হুমায়ুন কবিরকে তো আগে নিজেকে পরিষ্কার করতে হবে। উনি রাজনীতি যে দল করবেন ঘোষণা করেছেন, ওনার লক্ষ্যটা কি? উনি যদি বাবরি মসজিদ উদ্বোধন করার বদলে একটা হাসপাতাল কি একটা স্কুল উদ্বোধন করে রাজনীতিতে প্রবেশ করতেন, আমাদের সুবিধা হতো ওনার সঙ্গে কথা এগোতে। কিন্তু উনি যদি, মমতা ব্যানার্জি মন্দিরের রাজনীতি করবেন, তো পাল্টা উনি যদি মসজিদের রাজনীতি করেন, তাহলে তো সেই রাজনীতির সঙ্গে আমাদের বামপন্থীদের কোনো ঐক্য হওয়ার কোনো সুযোগ নেই। উনি যদি বলেন যে আমি রুটি রুজির রাজনীতি, ভাত কাপড়ের রাজনীতি, স্কুল কলেজের রাজনীতি, হাসপাতালের রাজনীতি করবো, তাহলে কথা হতে পারে। কংগ্রেসের সঙ্গে সেই রকম উদ্যোগ দেখা যাচ্ছে? এআইসিসি বা কংগ্রেসের কি কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে? দেখুন, এআইসিসি কি বলবে না বলবে সেটা আমরা জানি না, ওনাদের দলীয় সিদ্ধান্ত ওনারা নেবেন। কিন্তু এইটুকু বলতে পারি, পশ্চিমবাংলায় যদি বাম, কংগ্রেস, আইএসএফ সহ সমস্ত ধর্মনিরপেক্ষ দল একসাথে লড়াই করে, তাহলে মানুষের মধ্যেও, আমাদের কর্মীদের মধ্যেও এবং সাধারণ মানুষের মধ্যেও একটা কনফিডেন্স তৈরি হয়। এবং বিশেষ করে বাংলার যে সংখ্যালঘু মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতারণা করেছে 15 বছর, যে সেই সংখ্যালঘু মানুষও অনেক, তাদের কাছে একটা বড় চিন্তা হচ্ছে যেন বিজেপিকে আটকানো যায়, তৃণমূলকে হারাতে গিয়ে যেন কোথাও বিজেপি চলে না আসে। স্বাভাবিক কথা, এই চিন্তা থাকবে। তাই যদি বাম, কংগ্রেস, আইএসএফ সহ গণতান্ত্রিক সমস্ত শক্তি একসঙ্গে লড়াই করে, তাহলে আমরা খালি তৃণমূলকে হারাবো না, বিজেপিকেও যে আমরা রুখতে পারি সেই কনফিডেন্স আমরা মানুষকে দিতে পারবো। এটা আমাদের জায়গা থেকে আমাদের বোঝাপড়া, বাকি দল তাদের সিদ্ধান্ত নেবে। তবে যাই হবে দ্রুত হওয়া ভালো। বিজেপির তো গোটা ভারতবর্ষে বিজেপির একজন মুসলিম এমপি নেই। আজকে তোদের এমপি সংখ্যা কমে গেছে 239। এর আগে যখন 303 জন ছিল তখনও গোটা দেশে একজন মুসলিম এমপি ছিল না, মন্ত্রিসভার একজন মুসলিম মন্ত্রী নেই। সুতরাং ইনচার্জও বোধহয় কোথাও মুসলিম ইনচার্জ নেই। কিন্তু এটা আপনাদেরকে বলছি যে এটা আমাদের কাছে অবাক করছে না। তার কারণটা হচ্ছে, আমরা জানি বিজেপি ঘোষিতভাবে মুসলিম বিরোধী একটা পার্টি। বিজেপি মুসলমানের বুকে ছুরি মারে চিরকালই। কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে দিনের পর দিন মুসলমানের পিঠে ছুরি মেরেছেন, আমার মনে হয় যে তার বিচারও এবার বাংলার মুসলমান সমাজ তারা করবেন। যদি নির্দেশ না মেনে থাকে, কমিশন তাকে সাসপেন্ড করেছে, তার মানে কমিশনারের অধিকার রয়েছে। তাহলে গোটা বাংলা জুড়ে আরও যেখানে যেখানে যে ভিডিও কমিশনের নির্দেশ মানল না, যেখানে যেখানে যে ভিডিও তৃণমূলের কথা, এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক সময় তাদের এই ধরনের ভূমিকা পালন করলো, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিল তাহলে কমিশন? তার মানে কমিশনের চাইলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু নেয় না। কেন নেয় না? কী কারণে নেয় না? তার মানে কমিশনকে তার উত্তর দিতে হবে।
নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস তো এমনিই জয়ী। এর আগে তৃণমূল পার্ট 1 জয়ী ছিল, এখন তৃণমূল পার্ট 2 শুভেন্দু অধিকারী জয়ী। তারপরে নন্দীগ্রামে তৃণমূল জিতেছে সমবায়, ঠিক আছে, কিন্তু যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে দেখবো যে বিধানসভায় কারা জেতে। উৎসবের মধ্যে কোনো অসুবিধা তো নেই, আমরা তো চাই আরো বেশি করে উৎসব হোক, কিন্তু রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা যখন সবকিছু বলে উৎসব করে তখন বোঝা যায় যে এর পেছনেও একটা রাজনীতি রয়েছে। বাংলার যে কৃষকের চিৎকার, বাংলার যে শ্রমিকের কান্না, বাংলার যে বেকার বাড়িতে বসে থাকা ছেলে মেয়েদের যে হাহাকার, সেই চিৎকার, সেই কান্না, সেই হাহাকারের শব্দ ঢেকে দেওয়ার জন্য বেশি বেশি করে উৎসব হচ্ছে না তো বাংলায়? এটাই আমাদের প্রশ্ন। তার বাইরে তো উৎসব হবে, আনন্দ হবে, তো ভালো কথা। আমরা খুশি যে বিজেপি RSS ধর্মীয় অনুষ্ঠান করছে, কেন ওদের দৌড় ওই পর্যন্ত, ওদেরকে ওইটাই মানায়। ওরা যদি ধর্মের বাইরে গিয়ে কোনো কাজকর্মের মানে ঘোষণা করে তখন নিজেরাই এটা হাসির খোরাক হয়। তার থেকে বাবা তোরা পুজো আচ্চা কর, ধর্মকর্ম কর, করে বাড়ি চলে যা। আর ভাত কাপড়ের রাজনীতি করার জন্য কমিউনিস্ট পার্টি রয়েছে, কমিউনিস্ট পার্টি ভাত কাপড় চাকরি বাকরির রাজনীতি করুক। মৃত্যুর রিপোর্ট কমিশনের কাছে কিভাবে যায় আমার ঠিক জানা নেই এটা, কেননা একজন কেউ মারা গেছেন, তিনি যে কারণেই মারা গিয়ে থাকেন, SIR এর জন্য কোনোভাবে মারা গিয়ে থাকুন বা অন্য কোনো কারণে মারা গিয়ে থাকুন, তার রিপোর্ট তো কমিশনের কাছে যাওয়ার কথাও নয়। আপনিও খবরের কাগজ পড়ে বা তার আত্মীয় স্বজনের বক্তব্য শুনে জানতে পারি, কমিশনও সেইভাবেই জানতে পারে। তার বাইরে কমিশনের কাছে তো কোনো অফিসিয়াল স্ট্রিম নেই এই ধরনের কারোর মৃত্যুর কারণবশত রিপোর্ট যাওয়ার। সুতরাং আমার কাছে রিপোর্ট আসেনি, কথাটা বলার মানেটাই বা কী আমি জানি। এর থেকে বোঝা যায় যে শওকত মোল্লা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া উচিত। শওকত মোল্লা যখন বলে যে ওই লোকটাকে গ্রেপ্তার করা উচিত, তখন সে গ্রেপ্তার হয়। আর মমতা ব্যানার্জি যখন বলে যে শওকত তুই তো সারাদিন বোম বাঁধিস, তখন শওকত কিন্তু গ্রেপ্তার হয় না। অর্থাৎ পুলিশের কাছে মমতার থেকে শওকতের অকাত এখন বেশি হয়ে গেছে। পুলিশ এখন মমতা ব্যানার্জি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া অপরাধীকে ধরছে না, শওকত মোল্লার ঠিক করে দেওয়া অপরাধীকে ধরছে। অর্থাৎ পুলিশ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছে ডুবন্ত সূর্য, শওকত উদীয়মান সূর্য। গোটা ভারতে এই যে বাঙালি শ্রমিকদের ওপর কাজ করতে যারা গেছেন তাদেরকে এরকমভাবে ছলে বলে অছিলায় বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, তার পেছনে একটা হিন্দি সাম্রাজ্যবাদ কাজ করছে। শুধুমাত্র এটা একটা রাজনীতি তো বটেই, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একেবারে বিজেপির RSSের যে হিন্দুস্তানের যে একটা সাম্রাজ্যবাদী দর্শন, সেইটা কাজ করছে। সুতরাং এতটুকু মান সম্মান আছে, শরীরে মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরামের রক্ত আছে যে বাঙালির, সেই বাঙালির কিন্তু রাজনৈতিকভাবে খালি নয়, সামাজিকভাবে বিজেপিকে রিজেক্ট করা উচিত, ওদেরকে প্রত্যাখ্যান করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে না পশ্চিমবাংলায় একদম সরকারি হিসেব আমি বলছি, এটা কোনো আমাদের হিসেব নয়, 8,300টা স্কুল বন্ধ হয়েছে, 22,500 নতুন মদের দোকান লাইসেন্স পেয়েছে। এইটা হচ্ছে সরকারি তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাশরম বলে কোনো জিনিস থাকলে উনি আর যাই হন না কেন, উনি স্কুল নিয়ে কথা বলতেন না। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এরকম ঘটনা ঘটেছে যে তৃণমূলের বোমাবাজিতে একটা বাচ্চা সে খেলতে গিয়ে মাঠে বোমা ভেবে মানে ফুটবল ভেবে একটা বোমায় লাথি মেরে সে মারা গেছে। ব্যারাকপুরের রেল লাইনের ধারে একটা বাচ্চা মরে পড়েছিল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদের এই বোমাবাজির মধ্যে পড়ে গিয়ে। মালদা এই ঘটনা আজ থেকে কয়েক বছর আগে ঘটেছিল। ওদের এই বোমাবাজির জন্য যখন কোনো সাধারণ মানুষের প্রাণ চলে যায়, আমার মনে হয় যে সেইটা যন্ত্রণার। তার বাইরে তৃণমূলের লোকেরা এরা দেখুন, এরা হয় অন্যকে মারবে, নয় নিজেরা মালকড়ির বকরা নিয়ে মারামারি করে মরবে। এটা তৃণমূল দেখুন, কোনো লোক তো তৃণমূল কোনো আদর্শের জন্য করতে যায় না, ইনকাম করার জন্য তৃণমূল করতে যায়। যে কদিন ক্ষমতায় আছে জানে আমাকে 2 হাতে ইনকাম করে নিতে হবে, তার জন্য দরকার হলে নিজের মায়ের পেটের ভাইকেও মেরে দিতে হবে। এইটা জেনেই একটা লোক তৃণমূল করে। সুতরাং তৃণমূলের এই সমস্যার কোনো সমাধান নেই। কেন লিপস অ্যান্ড বাউন্সের মানে একটা কোম্পানিতে চাকরি চুরির টাকা খেটেছে, সেই কোম্পানির একটা ডিরেক্টর জেল খাটলো, আর একটা ডিরেক্টর ভাইপো ঘুরে বেড়াচ্ছে। আজকে ওই যে কালীঘাটের কাকু বলে দিল যাবতীয় তদন্ত আমায় এসে আটকে যাবে, আমার সাহেবকে ধরার ক্ষমতা কারণ নেই। সত্যি EDCBI ক্ষমতা হলো না ওর সাহেবকে ধরার। তো এত কিছু যদি একটা দল যদি দিনের পর দিন এই চুরি করার পরও তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারে, তাদের কোনো শাস্তি না হয়, তারা মিথ্যাচার করবে না তো কে মিথ্যাচার করবে? বুক ফুলিয়ে চুরি করবে, করছে, বেশ করছে, এই সুযোগ পেলে সবাই করবে, ওরা করছে। একটা কথা আপনাকে বলছি, দিলীপ ঘোষকে তো কাঁচি করেছিল বিজেপির লোকেরা, দিলীপ ঘোষকে তো আমরা কাঁচি করিনি, তাই না? ওনার এখন যে আক্ষেপ, ওনাকে কেন জেতা আসন থেকে সরিয়ে কেন ওনাকে বর্ধমানে পাঠানো হয়েছিল? CPM কি তৃণমূল কি কংগ্রেস তো পাঠায়নি, পাঠিয়েছিল তো বিজেপির লোকেরাই পাঠিয়েছিল। ওনার আক্ষেপ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে দীঘায় মন্দির উদ্বোধন করছিলেন বা উদ্বোধনে গেছিলেন, পরের দিন কেন ওনার গাড়ি ঘেরাও করে ভাঙচুর করা হলো? আমাদের লোকেরা তো করেনি। গদ্দার বলে ওনার গাড়ি ভাঙচুর শুভেন্দুর অধিকারীর লোকেরা করেছিল মেদিনীপুরে। সুতরাং ওনাকে যারা বিজেপি কাঁচি করেছিল, বিজেপি আবার ওনাকে গাছে তুলছে, তাহলে আমাদের কি করার আছে? বিজেপি নেতা বিজেপি করছেন। দিলীপ ঘোষকে এতবার বিজেপি জয়েন করতে দেখে আমারও আজকাল মাঝে মধ্যে CPM জয়েন করতে ইচ্ছে করছে। যাদের শুধুমাত্র কোনো কারণে হিয়ারিংয়ে ডাকতে হয়েছে, কোনো কারণে ম্যাপিং হচ্ছে না, বা কোনো কারণে কোনো একটা কাগজপত্র একটা গরমিল পাওয়া গেছে, হাতে গোনা কয়েকজন হবে, তাহলে তাদের বাড়িতে গিয়ে তাদের এই ভেরিফিকেশনটা করতে অসুবিধাটা কী ছিল? আমরা তো প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশন কমিশনকে সাধুবাদ জানিয়েছিলাম সেদিন।
তাহলে যে প্রসেসটা তারা নিজেরাই চালু করেছিল, হঠাৎ করে সেটাকে এক্ষেত্রে করলো না। তারপরে এত সমালোচনার পরে যাও বা চালু হলো, তাও কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। সুতরাং এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে একটা মস্তিষ্কবিহীন তড়িঘড়ি হয়েছে পশ্চিমবাংলায়, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তো ইলেকশন কমিশনকেও বারবার স্বীকার করতে হয়েছে। হুমায়ুন কবিরের জন্য সুবিধা অসুবিধা আমরা জানি না, এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় মন্দির বানিয়ে এই রাজনীতি করার পথ তৈরি করে দিয়েছেন বাংলায়, যে পথে আজকে হেঁটে হুমায়ুন কবির বলতে পারছে যে তুমি যদি সরকারের টাকায় মন্দির বানাতে পারো, তাহলে আমি সংগ্রহ করে সাধারণ মানুষের টাকায় আমি একটা মসজিদ বানাতে পারবো না কেন? এই যে ভাইপো কদিন আগে প্রেস কনফারেন্স করে বললো মলদিন মসজিদের রাজনীতি করার থাকলে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোথাও ধর্মকর্ম করুন। তা আমাদের তো মনে হচ্ছিল কোনো সিপিএম নেতা প্রেস কনফারেন্স করছে। আজকে একটা 400 একর জমি দেওয়া গেল না বলে টাটার অত বড় কারখানা হতে পারলো না, এত বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবাংলায় বন্ধ হয়ে থাকলো। আর সেখানে মমতা ব্যানার্জি 100 একর জমি, কোথাও দুর্গা মন্দির, কোথাও জগন্নাথ মন্দির, কোথাও মহাকাল মন্দিরের নাম করে এই বেলা জমির অভাব হচ্ছে না। অভিষেক যে নবজোকার যাত্রা করেছিলেন, তার সাকসেস 2018 তৃণমূলের পঞ্চায়েতের রেজাল্টটা দেখুন আর 2023 রেজাল্টটা দেখুন। গোটা পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোকার যাত্রায় একটা সাফল্য এসেছিল বটে, তা হচ্ছে পাড়ায় পাড়ায় যেখানে যেখানে ওই ভাইপো গিয়ে তাঁবু খাটিয়েছিল, সেখানে ভাইপোর দলের লোকেদের মধ্যে মারামারিতে এমনকি জীবন চলে গেছে, এই ঘটনা ঘটেছিল। মারামারিতে চেয়ার টেবিল ভাঙচুর থেকে শুরু করে সহকর্মীকে খুন করে ফেলা পঞ্চায়েতের টিকিটের জন্য। আর অনেক জায়গায় দেখেছিলেন ভাইপো গাড়ি করে যাচ্ছে, জানলা থেকে বাড়ির মহিলারা চোর চোর, কয়লা চোর, গরু চোর বলে চেঁচাচ্ছে। ভাইপো আবার গাড়ি থেকে নেবে, খানিকটা পেছন পেছন যাচ্ছে, আবার ফিরে গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে চলে যাচ্ছে। গোটা বাংলা দেখেছিল যে মুখ্যমন্ত্রী ভাইপো বাংলার যে পাড়ায় যায়, সাধারণ মানুষ জানলায় দাঁড়িয়ে চোর চোর বলে আওয়াজ দেয়।